ফায়ারফক্স এর ভিতরে ঢুকে করলাম, তো করতে পারছি। এখন এটা আসতেছে ক্রোম দিয়ে ঢুকলে। আচ্ছা আমি তাহলে আরেকটা জিমেল দিয়ে ট্রাই করে দেখবো স্যার। কাজ তো হইছে অবশ্যই। স্যার, কাজ তো করতে পারছি তাই না? মানে একটা দিয়ে হ্যাঁ, করলেই হলো, সফটওয়্যার দিয়ে করলেই তো হলো। আচ্ছা কিন্তু রিপোর্টটা কোথায়? আহ এই যে এটা কতক্ষণ আগের সেন্ড স্যার এটা করছেন তো তো? আমি আপনাকে যেদিনকে করে দিয়েছি সেদিনকে আমি আপনাকেও তো মেল করেছি। সেম মেল, ২ টা মেল করেছি না আপনাকে? হুম। আমি এই একটা করেছি আর একটা দেখাচ্ছি। আরেকটা হচ্ছে এইটা। যেখানে আমার ৩ স্যার আমি না একটু বাউন্স এর ব্যাপারটা আরেকটু বুঝতে চাই। এই বাউন্স বিষয়টা আসলে আমার মাথায় একটু উপর দিয়ে গেছে। যে বাউন্স বাউন্সের মানে মানে হচ্ছে যে কোনো ইমেল যদি আপনার ওই ইনবক্সে না যায়, হ্যাঁ, আচ্ছা, সেটা রিপিটে চলে আসে বা সার্ভারে বাউন্স করে ফেলে, তার মানে হচ্ছে যে সেই ইমেলটা ভেরিফাইড না বা সেই ইমেলটা এখন ওপেন নাই বা অন নাই। আচ্ছা, আচ্ছা। এতে তো কোনো প্রবলেম হবে না, তাই না? না, এটাতে প্রবলেম হবে না। তবে আপনি এখানে ইমেলটা পাঠাইছিলেন কি মানে ফাঁকা মেল পাঠাইছেন নাকি আমাকে না, না যেরকম সেম। হ্যাঁ, আপনাকে যা পাঠাইছি এটা তো পুরা সিলেক্ট করে সবগুলাতে একটাই পাঠাইছি। এই যে এটা তো সেন্ড দেখাচ্ছে। এগুলা বাউন্স দেখাচ্ছে। রেসপন্স কতগুলো আসলো না? এই যে দেখলেন তো এটাই একটা আর ওইটাই ২ টা। এটা একটা কে ওপেন করছে? আচ্ছা আবার দেখাচ্ছি। এইটা ২ টা, হ্যাঁ? কি কি নাম? ইয়ান একটার নাম আর একটার নাম স্যার কি জানি না। এটা আমি উচ্চারণ করতে পারতেছি না। একটার নাম জিয়ান। আচ্ছা, আচ্ছা, ফেলিস্টাস। এটা হচ্ছে যে মানে আহ, কোন সেক্টরের ইমেলটা কালেক্ট করছেন? এইটা মেবি হচ্ছে আম উম উম স্যার আমি জানি আপনাকে ২ টা কি করছি। আচ্ছা একটা হচ্ছে Facebook পেজ ক্রিয়েট আর একটা ছিল হচ্ছে ইমেল মার্কেটিং। এইটা হচ্ছে ইমেল ভেরিফাই যেটা এই যে এটা হচ্ছে আমার ইমেল মার্কেটিং একটা। হ্যাঁ? আর ইমেল ওইটা মার্কেটিং এর একজন দেখছে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু রেসপন্স করেনি। নো। সাবজেক্টটা তাইলে ওর কাছে একটু অ্যাট্রাকটিভ মনে হয়েছে কিন্তু বাকিদের কাছে না। হ্যাঁ, হইতে সাবজেক্টটা পারে। কারেকশন করতে হবে একটু। আচ্ছা। আর বডিটাও, কারণ হচ্ছে যে সে ওপেন করছে, ওপেন করার পরও দেখে হয়তো ইন্টারেস্টেড ফিল হয় না, এই জন্য এইটা রেসপন্স স্যার করে নাই। Facebook পেজ ক্রিয়েট মার্কেটিং মেবি। এটাতে দুইজন। হুম। আচ্ছা, এখানে যে কাজগুলো নিয়ে কথা বলতেছি প্রান্ত স্যার, আপনি বুঝতেছেন? না স্যার, আমি তো কিছু বুঝতেছি না। আচ্ছা, আমি চাচ্ছি যে ফারজানা ম্যাম একটু শর্টলি ব্রিফ করেন যে আপনি এখানে কাজটা কি করছেন। আমি যতদূর জানি স্যার, এটা সম্ভবত ইমেল মার্কেটিং এর কাজ। ইয়েস। হ্যাঁ, ইমেল মার্কেটিং তো ঠিক আছে, বাট আর প্রসেসটা কি ইয়া মানে সে কালেক্ট কিভাবে কি ইয়া কাজটা কালেক্ট করছে? করা, জিমেল গুলো কালেক্ট করা। ওকে। আচ্ছা। জিমেল কালেক্ট করা বাট এই মেইল গুলো আমাদের কে দেখছে, কে ওপেন মানে ওপেন করছে, কে রেসপন্স করছে এইটা আমরা হচ্ছে দেখতে পাবো হচ্ছে আপনার হচ্ছে আহ এই ইমেল কি মেইল মার্জ দিয়ে, ঠিক আছে? এইটা ভাইয়া ওপেন করতে হবে, এটা ইনস্টল করতে হবে। আমার এখানে তো দেখাচ্ছে না। ইনস্টল করার পরে এইখানে আহ, এই এক্সটেনশনে গেলে আপনি দেখতে আপনি পাবেন। ফায়ারফক্স থেকে দেখান। ফায়ারফক্স থেকে ওকে। স্যার ফায়ারফক্সে কিভাবে দেখাবো? এখানে তো আপনার হচ্ছে ইনস্টল করা হয়েই গেছে অলরেডি, কিন্তু আমি তো ওনাকে বলতেছি ইনস্টল যে করতে হবে সেটা তো এখানে দেখাচ্ছে না। ফায়ারফক্সেও তো ইনস্টল আমার হয়ে গেছে। আচ্ছা যাই হ্যাঁ, হোক, ইনস্টল তো ইনস্টলের পরের প্রসেস হ্যাঁ গুলো দেখান। ইনস্টল আচ্ছা ফায়ারফক্স থেকে দেখাচ্ছে ১ মিনিট। সবুজ দাগগুলা, ইয়াটা কি মানে হ্যাঁ ওইটা হচ্ছে আপনার ওপেন রেসপন্স করছে, হ্যাঁ ওপেন করছে। রেসপন্স করছে। হ্যাঁ আচ্ছা রেসপন্স করে না, ওপেন করছে। আচ্ছা। ১ মিনিট আমি দেখাচ্ছি। ওকে, এটাই দেখাই। এইগুলো হচ্ছে ওপেন করছে আর এটা বাউন্সড করছে যেটা তো স্যার বললোই। আচ্ছা ওকে।
ও মা, এ কি আসে? স্যার এটা কি আসতেছে আমি বুঝতেছি না। This seems to be no email sent, কি মানে কি? স্যার আচ্ছা, এখানে বলতেছে আচ্ছা যে আপনার যে ইমেল পাঠানোর যে লিমিটটা সেটা ক্রস ওভার করছে। হ্যাঁ স্যার আমি তো 20টা পাঠাই এখানে নাই। আপনি বলেন যে স্টার্ট নিউ ক্যাম্পেইন, মানে এই যে বাটনটা দেন। কিন্তু স্যার আমি তো 20টা পাঠাই নাই যে আমার লিমিট ক্রস করবে। আরে তা আপনি 20টা পাঠানোর জন্য না, ওই যে আপনি আবার আরেকটা জিমেল দিয়ে ট্রাই করছেন না, মানে আরেকটা ব্রাউজার দিয়ে, হ্যাঁ এই হ্যাঁ জন্য হ্যাঁ। হয়তো রিভিউতে নিচ্ছে। ও আচ্ছা ওকে আসছি আবার। উম, সেন্ডার নেমে আপনি আপনার ফার্স্ট নেমটা দিবেন। আমি তো আমার ফার্স্ট নেমটা দিয়েছি। স্যার ওই নামটা আমার পছন্দ না সেই জন্য এটা দিচ্ছি। আচ্ছা, তো ইমেল গুলো চলে গেল, রাইট? আচ্ছা ক্লোজ করে দিই। এখন রিপোর্টটা দেখাবে। আচ্ছা এক মিনিট। এই বাবা, সরে না তো। আচ্ছা প্রান্ত ভাইয়া মনে হয় দেখতে পাচ্ছে নাকি? না আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন? হুম, কিন্তু সরিষার ফুল। আচ্ছা স্যার একটা কোশ্চেন আছে আমার। স্যার এই যে 25% দেখাচ্ছে ওপেন, হ্যাঁ, তো এইটা তো একটা মেল খুলছে মানে ওপেন করছে, হ্যাঁ, 25% দেখাচ্ছে পার্সেন্ট, মানে এটা মানে বুঝতেছি না যে পার্সেন্ট পার্সেন্ট 25% মিন কেন হচ্ছে একটা। যে আপনার শিটে যতগুলো ইমেল আছে, আচ্ছা হ্যাঁ, ওইটাকে যদি 100%-এ কাউন্ট করা হয়, তার মধ্যে থেকে যতগুলো ওপেন করবে ওইটাকে ততটুকু পার্সেন্টেজ হিসেবে দেখা। আচ্ছা, কিন্তু আমি এখান থেকে এটা সরাতে পারতেছি না কেন? এটা সরবে না তো, এটা হচ্ছে যে ফুল স্ক্রিন করতে হবে। তাহলে তো আমি দেখাইতাম। মাইক্রোফোনের পাশে ওকে ফুল স্ক্রিন করে তারপর ওই ট্যাবে যেতে হবে। তারপর আসে ওই যে নিচে 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 নিচের অ্যারো থেকে টানতে হবে, মাইক্রোফোনের কর্নার লেফট। ওই যে দুইটা ড্যাশ। আচ্ছা যাই হোক, আমরা আমরা বুঝতে পারছি, তাই তো প্রান্ত স্যার? জি স্যার। স্যার আজকে কিসের ক্লাস নেবেন? আজকে আমরা এই ইমেল মার্কেটিং এর আরেকটু কনসেপ্ট ব্রিফ করব, তারপর হচ্ছে অ্যাড এর টপিক নিয়ে একটু আলোচনা করব। অ্যাড, আচ্ছা স্যার তাহলে আমার স্ক্রিনটা বন্ধ করে দিই। হুম, আমি আমার কাছে ওকে স্টপ শেয়ারিং। বন্ধ হয়ে যাবে। ওকে, সো স্যার আপনি আমার আমার ইমেল স্ক্রিন, কি খুলে দেখছিলেন, মানে খুলে পড়ছিলেন স্যার পুরাটা? হ্যাঁ স্যার দেখতেছি আপনার তো। কাছে ভালো লাগে নাই? ভালো লাগছে, কিছু যে কারেকশন মনে হলো সেটা তো বললামই, যে ও, ওখানে কিছু কারেকশন করতে হবে, না হলে অ্যাট্রাকটিভ আসবে না। আর ইমেল আরো পাঠাইতে হবে, হ্যাঁ, মানে আরো কোয়ান্টিটির ইমেল পাঠাইতে হবে, তাইলে কিছুটা সুবিধা পাওয়া যাবে। না হলে দেখেন, 4টা পাঠাইছেন, তার মধ্যে থেকে ধরেন একটা ওপেন করছে, হ্যাঁ, ওই একটার উপর ডিপেন্ড করা তো আর যাবে না, না আপনার তো এটা রেশিও বাড়াইতে হবে। স্যার আরো বেশি কাজ করতে হবে। হুম, সো সময় দিতে হবে। আর আরেকটা কোয়েশ্চেন একটু প্রান্ত স্যারের কাছে, যে এখানে যে প্রসিডিউরটা দেখা হইলো, যে ইমেল গুলোকে একটা ইমেল পাঠিয়ে ভেরিফাই করা, বাট এর আগের যে প্রসিডিউরটা
ইমেল গুলোকে কালেক্ট কিভাবে করা সেটা মনে আছে স্যার? স্যার ওগুলা একটু দেখা লাগবে, আমার ভুলে গেছি। আচ্ছা, তো ক্লাস রেকর্ডেড গুলো একটু দেখে নিন সময় করে, তারপর জি স্যার। আমরা এই কনসেপ্ট গুলো নিয়ে আগাবো। আচ্ছা, তো আজকে যে ইমেল মার্কেটিং এর যে বাকি বিষয়, যে একটা ইমেল আমাদের রেসপন্স হচ্ছে বা মানে কিভাবে আমাদের ইনবক্স পর্যন্ত আসছে, এইটা হচ্ছে ফুল ফিডব্যাক। আমরা ইমেল পাঠাচ্ছি সারাদিনে, ধরেন লিমিটেশন অনুযায়ী একটা জিমেল দিয়ে একদিনে ২০ টা সো বা ২৫ টা। তো এই ২০ টা থেকে ২৫ টা ইমেইল ধরেন সেন্ড হওয়ার পর ওই প্রতিটা ইমেইলকে আবার একটা দিন সময় পর রিচেক করতে হবে যে কতজন চেক করলো বা হচ্ছে যে বাউন্স গেল। যেগুলো বাউন্স গেছে সেগুলো তো অলরেডি কেটে দিতে হবে। কারণ ক্লায়েন্ট যদি শুধুমাত্র ভেরিফাইড আ ইমেইল গুলো চায়, তাহলে শুধু ওগুলোই দিতে হবে। হ্যাঁ? মানে আনভেরিফাইড যেগুলো আছে বা রেড জোন যেগুলো আছে সেগুলোকে কেটে দিতে হবে। আ তারপর হচ্ছে ফাইলটাকে প্রোভাইড করতে হবে। লাইক আমরা এর আগের ফাইলটাতে কি দেখছিলাম? ইমেইল ওকে, আমি পাঠাইছিলাম হচ্ছে ৩ টা। অ্যান্ড ৩ টা বলতে ৪ টা ছিল, কিন্তু ওই যে ১ম টাতে আ আমাদের স্ট্যাটাস নিয়ে নিছে, মার্জ স্ট্যাটাস। এখানে একটা কলাম ফাঁকা রেখে আমি দেখাইছিলাম পরবর্তীতে। আ একটু জুম করব কি? আচ্ছা। সো এখানে যে ইমেইল গুলো সেন্ড হইলো, একটা হচ্ছে ওপেন করছে, সেটা হচ্ছে আমারই একটা আইডি। হুম? সো আমার আইডি দিয়ে যখন আমি ওপেন করছি তখন আমি এখানে দেখতে পারতেছি যে রেসপন্স করছে, আ বা হচ্ছে যে সে ওপেন করছে। এখন এই ওপেন করার পর সে কিন্তু আমাকে ব্যাক কোনো মেইল করে নাই। তাহলে আমাকে এখানে কিছু বিষয় বুঝতে হবে, যেমন হচ্ছে যে আমার সাবজেক্ট সেটাকে একটু কারেকশন করতে হবে। বা হচ্ছে যে আমার যে বডিটা মানে কনটেন্ট বডি সেটাকে একটু ইমপ্রুভ করতে হবে। আর হচ্ছে যে টেমপ্লেটটা মানে আমরা প্রতিটা সেগমেন্টের জন্য আলাদা, আলাদা ডিজাইন কনসেপ্ট বলছিলাম যে আমরা Facebook এ যে মার্কেটিংটা করব সেটার জন্য একটা কনসেপ্ট। আর হচ্ছে যে LinkedIn এ যে মার্কেটিং করব সেটার জন্য আরেকটা কনসেপ্ট। যেমনটা আমি একটু দেখাই, এটা তো এই যে Fiverr, Upwork। আমার Upwork এ একটা রেস্ট্রিকশন আসছে। আমার অ্যাকাউন্ট এখন হোল্ড এ। এটা হচ্ছে যে কোনো প্রপোজাল সাবমিট করতে পারবো না এবং উইথড্র করতে পারবো না কোনো আর্নিং। আপাতত এটা টোটালি হোল্ড অবস্থায় আছে। বাট আমার প্রোফাইল হচ্ছে 100% কমপ্লিটেড। আর এখানে আসছিলাম আমি দেখানোর জন্য যে ডিজাইন সেগমেন্টটা, লাইক আমি ক্যানভায় যাই। এটা হওয়ার কারণ কি? রেস্ট্রিকশনটা জি। ওই যে আমি অফলাইন ব্যাচে দেখাইতে গেছিলাম আমার অ্যাকাউন্টটা। তো অফিসে লগইন করছি। তো ২ পাশ থেকে লগইন অ্যাটেম্প্ট দেখে এটা একটু রিভিউতে নিছিল। তো আমাকে মেইল করছে যে ২৪ ঘন্টার মধ্যে আপনার ভেরিফিকেশন আইডি গুলো সাবমিট করেন। লাইক হচ্ছে আইডি কার্ড বা পাসপোর্ট। সো আমি ২৪ আমি এত ব্যস্ত মানুষ, আমাকে টাইম দিলে হবে ২৪ ঘন্টা লিমিটেশন। সো আমি ওটা করতে স্যার পারি নাই। তাহলে কি এই অ্যাকাউন্টে আপনার কোনো কাজ করতে পারবেন না? আপাতত না। তবে ইন ফিউচার এ করতে পারবো। এটা কি মানে এটা প্রজেক্ট আছে? ভেরিফিকেশন কমপ্লিট করলেই পারবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। স্যার এটা কি সব ক্ষেত্রে এরকম কি বা হইতে পারে আপনার সব ফাইবার, লিঙ্কডইন এগুলো সব ক্ষেত্রেই কি এরকম হতে পারে? সব ক্ষেত্রে। ওরা আইপিটাকে একটু মনিটর করে বেশি। হুম। ফাইবার তো হচ্ছে যে আপনাদের টেক্সট গুলো মনিটর করবে যে আপনি ক্লায়েন্টের সাথে কি, কি কথা বলেন। ও যুগ কত আচ্ছা। পাল্টে গেছে। স্যার ফ্রিল্যান্সারটা কেমন? ওটার যে একটা সাইট আছে। তো জি স্যার। freelancer.com ভালো, মিড রেঞ্জ ভালো। আর আমি বলবো ওই যে এই আ ২ টা আছে, shine.com এন্ড হচ্ছে guru.com। এই ২ টা চিনেন? না স্যার, এগুলো তো চিনি না। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি দাঁড়ান। তো এইটা একটা সাইজ দেখেন।
স্যার এটা কে? এই ফাইলে কি আপনি? না, না, না। ছি, 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 আমি এত সুন্দর না। তো দেখেন এই ফাইলের সাইজ হচ্ছে 2000 বাই 2000। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমাদের মানে অ্যাড সাইজের একটা ডিজাইন কনসেপ্ট। বাট এটা যদি আমাদের ফেসবুকে নরমাল পোস্টের জন্য যায় তাহলে এটার সাইজ কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, তখন এটা স্ট্যাটিক ইমেজের সাইজ হবে লাইক 1080 পিক্সেল বা 1080 পিক্সেল। এখন আমার কথা হচ্ছে যে আমি যে ডিজাইনটা করলাম, হ্যাঁ? এই ডিজাইনটা ধরেন। এই ডিজাইনটার সাইজ হচ্ছে আবার 1080 বাই 1080। ওকে। ২ টার তফাৎ আমি বুঝাচ্ছি। যে সেম ২ টা ডিজাইন আমি একটা করলাম ২০০০, একটা করলাম 1080 বাই 1080। আবার LinkedIn এর জন্য যে সাইট, ওইটার জন্য আমি আলাদা একটা আর্টবোর্ড নিয়ে দেন ডিজাইন করতেছি। যেমন এটাকে যদি আমি একটু এভাবে দেখাই। ওয়েলকাম। ওকে, সো এখন হচ্ছে ২ টা কনসেপ্ট। লাইক আমি যদি এখন LinkedIn এর সাইজের জন্য ডিজাইন করি, তাহলে আপনি এখান থেকে মানে আপনার যদি ধারণা না থাকে যে LinkedIn এর পোস্ট সাইজ, আপনি দেন এখান থেকে ওদের এই টেমপ্লেট গুলো দেখতে পারেন যে ওদের ইমেজের জন্য পোস্ট সাইজ কত আছে পিক্সেলে দেওয়া। 1200x1200, 1080x1000। এই যে ফেসবুকের মতো যদি পোর্ট্রেট আমরা দেই, তাহলে দেখেন সেম ক্রাইটেরিয়া ডিজাইন যদি 1080x1080 থাকে তাহলে কিন্তু আপনি ডিরেক্ট সেটা LinkedIn এও পোস্ট করতে পারতেছেন। আবার যদি আপনার ল্যান্ডস্কেপ ডিজাইন হয়, তাহলে সেটা কিন্তু এই যে কভার আপ ইমেজের জন্য প্রান্ত আ ভাইয়া মিউট করেন। হ্যাঁ, ঘর করতেছে। তো হ্যাঁ, এটার জন্য হচ্ছে 1200x627। এই ধরনের পিক্সেল রেট নিয়ে আপনাদের এই ডিজাইন কনসেপ্ট নিয়ে কাজ করতে হবে। আর ইমেইল সেগমেন্টের জন্য আমি সাজেস্ট করব 1080x1080। আর প্রত্যেকটা সাইজের সাথে কিছু জিনিস আপনাদের পরিবর্তন আনতে হবে। যেমন কই গেল? হ্যাঁ, এই ডিজাইনটাকে যদি আমি ধরি, আমার ধরেন একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য বা আমি অ্যাজ এ অ্যাড এক্সপার্ট হিসেবে ধরেন আমি আমার এই টেমপ্লেটটা সাজাচ্ছি। এখানে যে আমার পয়েন্ট আউট গুলো থাকবে সেটা কিন্তু আমার সার্ভিসেস যেগুলো আমার হাইলাইটেড সার্ভিসেস গুলো থাকবে সেগুলো এখানে নোট ডাউন করা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যদি আমি এটা ইমেইল দিয়ে পাঠাই, হ্যাঁ? আমার ক্লায়েন্ট গুলোকে বা এটা নিয়ে যদি আমি ইমেইল মার্কেটিং করি, তাহলে এখানে কি আমি আমার ইমেইলটা বসাবো? স্যার আমি তো একটু বসাইছিলাম। হ্যাঁ, আমি স্যার যেহেতু বসানো ইমেইল হচ্ছে না? থেকে আমি যেহেতু ইমেইল থেকে মার্কেটিং করতেছি, সেক্ষেত্রে আমার এই ইমেইলটা তো এখানে বসানোর প্রয়োজন নেই। কারণ ইমেইল তো আমার এই হেডিং এই থাকবে। ও তাও তো কথা। জি সো স্যার। এটা আমার যদি ইমেইল মার্কেটিং এর জন্য হয় তাহলে আমাকে ইমেইলের এই সেগমেন্টটা ডিলিট করে দিতে হবে। আবার যদি Facebook এর জন্য বানাই তাহলে এটা আবার এড করতে হবে। LinkedIn এর জন্য হইলে আবার এড করতে হবে। সো এরকম করে প্রত্যেকটা প্ল্যাটফর্ম এর জন্য ডিজাইন করতে হবে। শুধুমাত্র একটা দিয়ে না। যে আমি Fiverr এর জন্য বানাইলাম বা Upwork এর জন্য বানাইলাম, গিগ হিসেবে বানাইলাম, এগুলো না। হ্যাঁ? স্যার আপনি যদি ইমেল মার্কেটিং এর জন্য এরকম একটা প্রোফাইল বানান তাহলে সেই ক্ষেত্রে আপনি কি কি মানে টাইটেল দিবেন? মানে কি আমি কি আগে বর্তমানে মার্কেট ফিল্ড রিসার্চ করব। রিসার্চ করে দেখব যে আমার যে প্রতিদিনের টাইমিং সেগমেন্ট, হ্যাঁ? ওই সেগমেন্ট অনুযায়ী আমি কোন প্রেশার নিয়ে কাজগুলো করতে পারবো। হ্যাঁ? তারপর আমি আমার পয়েন্ট আউট করে শর্ট লিস্ট করে দেন সাজাবো। যেটা আমি আমার হাতে থাকা যে টুলস গুলো আছে লাইক ফ্রি যে টুলস গুলো, সেগুলো দিয়ে আমি এট লিস্ট ১ম দিক থেকে এই প্রজেক্ট গুলোকে কভার আপ করতে পারবো, এগুলো খুঁজবো। আচ্ছা, আচ্ছা। এখন বর্তমানে আ ফেস আ কি বলি? এই ডিজিটাল মার্কেটিং সেগমেন্টের মধ্যে সবথেকে পপুলার মার্কেট রিসার্চ যেটা বলে, সেটা হচ্ছে যে আপনি এই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন যেটা, হ্যাঁ? সেটার এআই বেসিস এ কিছু প্রম্পট দিয়ে হয়। আবার কিছু এবি টেস্ট আসছে নতুন। সেগুলো নিয়েও আপনার অধিকাংশ কাজ জানতে হয়। কারণ আপনি যে ফিল্ডে থাকেন না কেন, যদি রেগুলার আপ টু ডেট না থাকেন তাহলে কিন্তু আপনার ভ্যালুটা কমে যাচ্ছে।
ওকে? সো এখানে আমরা সবগুলো প্ল্যাটফর্ম একসাথে নিয়ে মার্কেটিং করার জন্য আমরা বসছি। এটাই আমি প্রত্যেকটা সময় বলি যে নিজেকে যদি একটু ব্র্যান্ড হিসেবে বা একটু ব্রড হিসেবে বানাতে চান, তাহলে আপনাকে প্রতিটা প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকতে হবে। আমি যদি এখানে আমার LinkedIn দেখাই, আমার LinkedIn ও হচ্ছে যে ধরেন যথেষ্ট সাজানো। যদিও আমি সময় পাই না। যদি পাইতাম তাহলে তো এখানে অ্যাক্টিভিটিস টা বেশিই থাকতো। কিন্তু না থাকার পরেও যথেষ্ট সাজানো মানে ইনফরমেশন যথেষ্ট দেওয়া। যে আমি কি সেগমেন্ট নিয়ে থাকি বা কি সেগমেন্ট নিয়ে কাজ করি। এই প্রত্যেকটা বিষয় আ একটার পর একটা লিস্টেড দেওয়া আছে আমার প্রতিটা বিষয়ে এখানে উল্লেখ করা থাকবে। এরকম একটা প্রোফাইল বিল্ড আপ করা। আর এখানে আপনার Upwork যেখানে আমরা ইন ফিউচার এ কাজগুলো খুঁজবো, এই Upwork এর মধ্যে নিজের প্রোফাইলের কমপ্লিট টা 100% করা। তারপর হচ্ছে যে Fiverr, Fiverr এর মধ্যে আপনার যে প্রোফাইল, এই প্রোফাইল গুলো সাজানো। হ্যাঁ? কিছুদিন আগে Fiverr ও আমি রেস্ট্রিকশন খাইছি। হ্যাঁ? সো এটা used to ব্যাপার। কেউ যদি রেস্ট্রিকশন আসে এটা নিয়ে ভয় পাবেন না অ্যাকাউন্টে। শুধুমাত্র রিভিউ দিবেন। অনেক সময় যদি জেনুইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে রিভিউ অনুযায়ী সুন্দর মতো অ্যাকাউন্টটা ফিরে পাবেন। স্যার, ধরেন আমি একটা ক্লায়েন্টের কাজ করছি, ঠিক আছে? কাজ আমার অর্ধেক হইছে। হঠাৎ করে আমার রেস্ট্রিকশন আসলো, তখন সেই ক্ষেত্রে আমি কি করব? ক্লায়েন্টের কাজ পাইলে তো সেটা তো শুধুমাত্র আপনি আর Fiverr এ থাকছেন না। মেইলের থ্রুতে অনেকগুলো জায়গা থেকে আপনার কমিউনিকেশন হবে। তো Fiverr এর রেস্ট্রিকশন আসলেও সমস্যা নেই। আপনি অন্য ইমেইলের থ্রু বা ওর কনট্যাক্ট পার্সোনাল বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা LinkedIn এর থ্রু কথা বলতেছেন। কনট্যাক্ট করতেছেন, ওকে জানালেন যে আমার Fiverr অ্যাকাউন্ট রেস্ট্রিকশন এ চলে গেছে। সে আপনাকে রিজন জিজ্ঞাসা করবে যে কেন? আপনি বললেন যে এরকম আমি ভুলবশত অন্য আইপি দিয়ে লগইন করছি হ্যান-ত্যান। তখন বলবে ঠিক আছে কোনো সমস্যা নেই আমাদের LinkedIn এ যোগাযোগ হোক। প্রবলেম নেই। ওকে, ওকে। হুম। তো প্রথমত হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ডিজাইন সেগমেন্ট থাকবে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের প্রতিটা প্ল্যাটফর্মের মধ্যে স্টার্টিং টা থাকবে Fiverr থেকে শুরু করে Fiverr, Upwork, LinkedIn। এই ৩ টা হচ্ছে খুব প্রফেশনাল। আর ওই যে গুরু অ্যান্ড শাইন যেটা দেখাতে চাইছিলাম, এই ২ টা। এই ২ টা প্ল্যাটফর্ম ডিজিটাল মার্কেটিং এর জন্য আউট অফ দ্যা মানে কম্পিটিশন খুব ভালো। মানে বর্তমানে এখানে খুব কম কম্পিটিশন পাবেন। তারপরেও এমন না যে পাবেন না। পাবেন অবশ্যই। মানুষের আনাগোনা প্রতিটা প্ল্যাটফর্মেই আছে। সো এখানে আপনি আপনার জব ফিল্ড বা ওই টাইটেল নিয়ে সার্চ করে লাইক Fiverr আর Upwork এর মতোই আপনি লগইন করে এখানে প্রোফাইল বিল্ড আপ করতে পারবেন। তারপর হচ্ছে যে গুরুতেও যদি আমি যাই, ইন্ডিয়া বেইস একটা কোম্পানি এদিকে। হুম? এখানেও আপনারা এই যে ট্যাগলাইন দিয়ে লাইক এই যে সার্ভিসেস গুলো কতগুলো পোর্টফোলিও আপলোড হইছে সেগুলো দেখাবে। এর আরো কতগুলো সার্ভিসেস রান আছে সেগুলো দেখাবে। তো এগুলোও কিছু প্ল্যাটফর্ম আছে। আর যেটা বললেন যে freelancer.com এগুলোর মধ্যে থেকে শুধুমাত্র এই freelancer.com টা একটু এরকম মনে হয় যে না এটা খুবই স্মুথ বা ইজিলি ক্লায়েন্ট পাওয়া যাবে, তাই না? জি স্যার, মনে তো হয় এরকম দেখতে। কিন্তু ভাইয়া এখানে হচ্ছে যে আমাদের ক্লায়েন্টের কিছু প্রবলেম থাকে। লাইক এখানে ভেরিফিকেশনটা খুব প্রপার ওয়েতে আপনি করতে পারেন না। বাট এখানেও যদি জেনুইন ক্লায়েন্ট আপনি খুঁজে নিতে পারেন অবশ্যই আপনি এখান থেকে জেনুইন প্রজেক্ট পাবেন। যেটা আপনার আর্নিং পর্যন্ত যাবে। স্যার, সহজে ক্লায়েন্ট পাবো কোন এইসব সফটওয়্যারে, তাই বলে দেন। ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম, ওয়াও, এটার অ্যাকাউন্ট আমার নাই। থ্যাংক ইউ ভাইয়া।
এটার অ্যাকাউন্ট নাই তাহলে ক্রিয়েট করে নিতে হবে। আর যদি আপনার কাজ বা প্রজেক্ট এরকম বেসিস হয় যে অডিয়েন্স ধরতে হবে, তাহলে আপনার এমনও প্ল্যাটফর্ম আছে লাইক টিকটকও ইউজ করতে হবে। ইস, কারণ টিকটকে অডিয়েন্স খুব বেশি, যদিও এটা একটা মানে মানে কন্টেন্টের ক্ষেত্রে এটা একটু ক্রিঞ্জ হয়ে পড়ে, বাট অডিয়েন্স কিন্তু অনেক বেশি থাকে। ওইখান থেকে ভিডিও নিয়ে এক একটা প্ল্যাটফর্মে অনেকটা মার্কেটিং হয়। সো নিজের কন্টেন্ট অনেকে দেখবেন যে ওরাই ভ্যালু পায় না, কিন্তু ওদের ভিডিও গুলো বাকি অন্য মার্কেটাররা এক একটা প্ল্যাটফর্মে পোস্ট করে করে ভালো ইনকাম জেনারেট করতেছে। তো এই হচ্ছে মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো। আজকে জব টাইটেল নিয়ে যদি আমি বলি, যে বর্তমানে আপনারা সবাই বলছে যে এক একটা প্ল্যাটফর্ম নিয়ে রিসার্চ করবেন, আর হচ্ছে যে আপনারা কি বলে আপনাদের যে ডিজিটাল মার্কেটিং সেগমেন্ট সেটা নিয়ে একটু এক একটা পয়েন্ট আউট খুঁজে বের করবেন যে আমরা কোন সেগমেন্টের জন্য টাইম গুলো বের করতে পারবো। লাইক এখন যদি কিওয়ার্ড রিসার্চের কাজ নিয়ে আপনি আগাতে চান, তাহলে কিওয়ার্ড রিসার্চের জন্য কতটুকু সময় লাগে আর সেটা আপনি দিতে পারবেন কিনা সেটা দেখে আগান। এমন না যে বর্তমানে মার্কেটিং লেভেলে এইগুলো খুব ভালো লেভেলের রেশিওতে কাজ পাওয়া যাচ্ছে, আপনি চলে যাবেন। অ্যান্ড ওইখান থেকে মানে বিশ্বাস করেন ভুলবশত যদি একটা ক্লায়েন্ট পেয়েও যান, সেটার কাজ হ্যান্ডেল করতে যেয়ে প্রেশার নিতে যেয়ে আপনার অনেক ১২টা বেজে যাবে, এরকম অবস্থা হয়ে যাবে। সো এরকম টাইম শিডিউল আগে আপনি নিজেরটা দেখেন যে আপনি কিভাবে দিতে পারবেন, তারপর যেয়ে আগান। ওকে। সো আরেকটা হচ্ছে যে অ্যাড এর বিষয়টা, যে অ্যাড এর কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করার কথা ছিল। সো অ্যাড অ্যাকাউন্ট আমি এটা দেখাচ্ছি একটা এজেন্সির অ্যাড অ্যাকাউন্ট। সো এখানে আমাদেরকে কিছু প্রজেক্ট ওয়াইজ কাজ করতে দিছে, এন্ড ওটার জন্যই এটার অ্যাক্সেসটা আমার কাছে। এন্ড এখানে যদি আমি দেখি যে বর্তমানে এটা ওদের হচ্ছে যে ফার্স্ট অ্যাড অ্যাকাউন্ট, এন্ড হচ্ছে যে ওদের অ্যাকাউন্ট থেকে এটা ১ম অ্যাড রানটা হয়েছে। সো এখানে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে প্রতিটা বিষয় সবকিছুই এখানে এড করা হয়েছে। সো ওইগুলো যদি আমরা দেখি, একটা জাস্ট একটা শর্ট একটা ভিউ দেখবো যে কিভাবে এনালাইজ হইছে। ওকে। সো এখানে আমরা দেখতে পারতেছি যে একটা এড বর্তমানে অ্যাক্টিভ আছে, হ্যাঁ? আর এই অ্যাক্টিভ অ্যাড এর মধ্যে মেটালিটস এ ৫ টা আসছে, কস্ট পার রেজাল্ট ৳৪৫ করে গেছে, এরকম একটা বাজেট এস্টিমেট আ তারা করে দিছে। আরো এপাশে যদি যাই, তাহলে অ্যামাউন্ট স্পেন্ট হইছে কত টাকা সেগুলো বলে দিচ্ছে। তারপর হচ্ছে যে ইমপ্রেশন কত আসছে, রিচ কত আসছে, হ্যাঁ? এন্ড কবে হবে, এগুলো প্রত্যেকটার টাইমিং কিন্তু বা ডিটেইলস কিন্তু এখানে বিট করে দেওয়া আছে। আর যদি এখানে আরেকটু রিপোর্টিং এর দিকে যাই, যে অ্যাড এর রিপোর্টটা, এখানে যারা জয়েন করেছেন, মানে যে ২ জন আছেন বা যারা ইন ফিউচারে হচ্ছে যে এই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা দেখবেন, তাদের মধ্যে কারোর যদি ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে করতে দিয়ে দেন। আর যদি পাসপোর্ট না থাকে তাহলেও করতে দিয়ে দেন। কারণ ডুয়াল কারেন্সি অ্যাকাউন্টে আপনার অবশ্যই পাসপোর্ট সাবমিশন করতে হবে আপনার এই ডলার মানে কারেন্সি চেঞ্জিং এর জন্য। সেটা আপনি এই মেটা প্ল্যাটফর্ম থেকে অ্যাড রান বা ক্লায়েন্টের জন্য কাজ করার জন্য যে অ্যাড রানের যে বাজেট এস্টিমেট সেগুলো আপনি আপনার এই অ্যাকাউন্ট থেকে দিতে হবে। হ্যাঁ? সো এই ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট আপনাদের মাস্ট বি লাগবে। বর্তমানে যে ২ জন আছেন তাদের কি আছে ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট? আর আমার একটা সিটি ব্যাংকের আছে, আমেরিকান এক্সপ্রেস। ডাচ বাংলা। ডুয়াল কারেন্সি, ডাচ বাংলা, হুম। মানে স্যার আমাদের তো এটা অ্যাড কি রান মাস্টার করাই কার্ড? শিখালেন না। স্যার কি আমার পাইলেন না? যেটা আছে আমেরিকান এক্সপ্রেস। আমেরিকান এক্সপ্রেস। ওটাতে তো ইন্টারন্যাশনাল ট্রানজাকশন অন করা না? জি স্যার। হ্যাঁ, তাইলে তো হবে। আর আপনার যেটা ডাচ বাংলার ওইটা কি মানে মাস্টার কার্ড যেটা? হ্যাঁ, মাস্টার কার্ডই মেবি। ভিসা কার্ড, ভিসা কার্ড। হ্যাঁ স্যার ভিসা কার্ড। বেশ আমার কার্ড ভিসা। আছে।
স্যার আচ্ছা। আমাদের হ্যাঁ, তো অ্যাড রান করা শিখাইলেন না স্যার। এই আমাদের বললাম না স্যার, অ্যাড রান করার ক্লাসটা একটু দেখাই দেন আচ্ছা অ্যাড রান করার কাজ। স্যার। দেন। একটু রিসেন্ট নিয়ে নেন এটা, কারণ আমরা ভুলে যাচ্ছি, ট্রাফিক পর্যন্তই আটকে আছি। কোন ট্রাফিক? মানে ওই যে মানে ট্রাফিকে যাই আটকে আছি। অ্যাওয়ারনেস, ট্রাফিক, হ্যাঁ, তারপর হলো অ্যাওয়ারনেস ট্রাফিক ওই আর কি, ওই ট্রাফিক না। এগুলো আর কি। আচ্ছা ঠিক আছে। না, না, আজকে যতটুকু সময় আছে দেখাই, দাঁড়ান। তা আপনার কাছ থেকে তো ফোন প্রচুর নলেজ করবে। নিতে হবে আমাদেরকে, এই প্রচুর নলেজ। তুমি ফোন ফেলছো কেন? উঠাও, ফোন উঠাও। নলেজের তো মানে সবার থেকে নিতে হবে ভাইরা। আপনার থেকে বেশি নিতে সবার হবে কাছেই স্যার। কিছু না কিছু ভ্যালুয়েবল আছে। স্যার আমার আপনার কাছ থেকে থেকে নিয়ে লাভ নাই, খালি গোবর পাওয়া যাবে আমার মাথার কাছ থেকে। আচ্ছা, তো এখন একটু দেখে নেই যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট এগুলো নিয়ে আই গেস হয়তো এগুলো সবাই জানেন। এটা নিয়ে আলোচনা হয়েও গেছে। সো এখন বলেন, আপনারাই বলেন যে কোন সেগমেন্ট নিয়ে আগাবো? বলেন। স্যার সব থেকে নাকি কঠিন শুনছি যে হচ্ছে ট্রাফিক, মানে ট্রাফিক পারলে সব পারা যায়, তাহলে ট্রাফিক নিয়ে এঙ্গেজমেন্ট, হ্যাঁ এঙ্গেজমেন্টটা, কোনটা ট্রাফিক জানি। তো এঙ্গেজমেন্ট তৃতীয় নম্বরটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা নিয়ে আগাইলেই তো সব পারা যায় maybe। এনগেজমেন্টের মধ্যে কি কি আছে সেটা কি আবার বলবো নাকি জানা আছে? বলেন স্যার, আচ্ছা, ছোট মানুষ। এনগেজমেন্টের মানে হচ্ছে যে আপনার মেসেজ অপশন আসবে, মানে মেসেজ আসবে। আপনার যে অ্যাড রানটা করবেন বা ক্যাম্পেইনটা রান করবেন ওটার থ্রু থেকে মেসেজ, তারপর হচ্ছে যে আপনার ওই ভিডিও ভিউজ, তারপর হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট লাইক হচ্ছে যে লাইক, কমেন্ট, শেয়ার এই ধরনের এঙ্গেজমেন্ট গুলো পড়বে। আর এটা ভালো হচ্ছে মানে আপনার এইটা কোন সেগমেন্টের জন্য ভালো যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যদি আপনার ঠিকঠাক মতো থাকে বা মেটা প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড থাকে, ভিডিও যদি আপনি আপলোড করেন এবং ওটার উপর যদি আপনার ভিউজ নেওয়ার ইচ্ছা থাকে বা টার্গেট থাকে, পোস্টের উপর যদি এঙ্গেজমেন্ট আনার ইচ্ছা থাকে, এঙ্গেজমেন্ট মানে তো একটু আগে বললামই, লাইক, কমেন্ট, শেয়ার, ক্লিক এই ধরনের ভিউ। আর হচ্ছে কনভারসেশন, যেই মেসেজিং গুলো, হ্যাঁ, যে টেক্সট গুলো আমাদের ইনবক্স পর্যন্ত আসবে সেটা। কলস মানে ডিরেক্ট কেউ কলসও করতে পারে, লাইক আমাদের হোয়াটসঅ্যাপ এর মানেটাই হচ্ছে যে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে কল করতে পারবে, আমাদের নাম্বার এখানে লিংক থাকবে। বুঝতে পারলেন? সো এখন যদি আমরা এটাকে কন্টিনিউ করি, তাহলে আমাকে ধরেন আমাকে ক্যাম্পেইন সেটআপ এর জন্য কিছু সেগমেন্ট আগে থেকে রেডি করতে হবে। যেমন হচ্ছে যে আমরা এডটা কিসের উপর রান করব, সেটার উপর ডিপেন্ড করে একটা টেমপ্লেট ডিজাইন করতে হবে। সেটা কি হিসাবে ডিজাইন হবে সেটা একটু আগে আমি ডিজাইন কনসেপ্টে বলছি। যেহেতু ফেসবুকে দিচ্ছি, ফেসবুকের সাথে সেটা ইনস্টাগ্রামে যাবে। তো ২ ধরনের ক্যাটেগরিজ এর সাইজের ডিজাইন সেটা স্যার আমি মেজার একটু করে বুঝি নাই, প্রোফাইল টেমপ্লেট নাকি প্রোডাক্ট টেমপ্লেট? আপনি যেটার উপর এড রান করবেন ওই তো মানে প্রোডাক্ট, ধরেন আমি একটা প্রোডাক্টের উপরে। সেটা প্রোডাক্টেও করতে হ্যাঁ, পারেন। কেউ যদি প্রোফাইল টেমপ্লেট দেয় তাহলে ওই টেমপ্লেট, কেউ যদি কোম্পানি টেমপ্লেট দেয় তাহলে সেই টেমপ্লেট, আচ্ছা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেটা থাকবে। আচ্ছা 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 বুঝছি। ওকে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যদি এরকম যে আমি যে একটা প্রতিষ্ঠান খুলছি, জাস্ট এটাকে জানাই দিতে হবে সবাইকে, তখন কি হুম। করবো স্যার? সে একটা প্রতিষ্ঠান খুলছে, জাস্ট জানায় দিতে হবে। জানাই শুধু দিতে জানায় হবে দিতে হবে। এছাড়া আর কিছু স্যার, না। আর কিছু না। আচ্ছা, তার বাজেট কত থাকবে একটু বলতে পারবেন আইডিয়া করে? না স্যার, যে করি একটা বাজেট আচ্ছা, ধরেন আপনি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। যদি তার টার্গেট থাকে যে শুধু জানায় দিবে, হ্যাঁ? জি, তাইলে সেটা যাবে অ্যাওয়ারনেস এ। আচ্ছা। ইনফর্ম করা অডিয়েন্স গুলোকে। যে ধরেন আমি এখন একটা নতুন কোম্পানি শুরু করছি। হ্যাঁ? নতুন কোম্পানি লঞ্চ করলাম। এখন এই কোম্পানি আমি অডিয়েন্সকে জানাবো যে এইখানে নতুন একটা কিছু হইছে। সেটা ওই এরিয়াতে একবার জানাবো, আবার অল ওভার ঢাকাতে জানাবো। হ্যাঁ? যে এখানে একটা কোম্পানি বিল্ড আপ হইছে। আর আমার এই কোম্পানিটার আ আ মানে অডিয়েন্স কারা হবে, তাদের জন্য ওই সেগমেন্ট অনুযায়ী এড সেট সাজাবো। জি স্যার, বুঝতে পারছি, অ্যাওয়ারনেস। ওকে? তো এখন কি অ্যাওয়ারনেস দিয়ে যাবো? না না হ্যাঁ স্যার, বলেন। ওই এনগেজমেন্ট এঙ্গেজমেন্ট দিয়ে? দিয়ে দিই। ওকে। সো এনগেজমেন্ট দিয়ে যখন যাবো, একটা হচ্ছে টেইলরেড মেসেজ ক্যাম্পেইন, যেটা হচ্ছে যে লাইক আমাদের কিছু আ মানে কাস্টমাইজেশন থাকে না? যেমন হচ্ছে যে আমরা যদি একেবারে Google স্প্রেডশিট এ যাই বা হচ্ছে যে Microsoft ওয়ার্ড এ যাই, কিছু বেসিক টেমপ্লেট থাকে ডিফল্ট ভাবে।
যে চাইলে আমরা ওখান থেকে নিয়ে ইউজ করতে পারবো। সো এখানে কিছু টেইলরেড বা বেস্ট প্র্যাকটিসেস বা আমার প্রোফাইলের উপর ডিপেন্ড করে কিছু সাজেস্টেড কিছু প্রোফাইল ক্রাইটেরিয়া তারা দিয়ে দিবে। আর হচ্ছে যদি আমি ম্যানুয়ালি একবারে চাই যে প্রতিটা বিষয় আমি ম্যানুয়ালি বসাবো একটা একটা করে, তাহলে সেগমেন্টটা কিরকম হবে। তো আজকে আমি এটা দেখাই, পরের ক্লাসে এটা দেখাবো। পরের ক্লাস কবে? আগামীকালকে। ওকে। এখন আপনার এখানে একটা মেসেজ দিতে হবে, অথবা আপনার এখানে আপনার মেসেজ কেন বললাম, যে আপনার এই ট্যাগ লাইনটাই থাকবে আপনার অ্যাড এর একেবারে হেডিংস এ, বা আমি যে একটু আগে দেখালাম না যে ওই অ্যাড রান যে চলতেছে, ওই অ্যাড এর যে নামটা, ওই নামটা থাকবে আপনার এই পাশটাতে, এই নেম ঘরে। সো আপনি ধরেন অ্যাড রান করতেছেন প্রোডাক্ট নিয়ে, একটা প্রোডাক্ট, সেটা ধরেন আম, কি টাইপের প্রোডাক্ট দিবে এখন, পাঞ্জাবি ধরেন স্যার একটা। ধরেন হ্যাঁ, নিজের ছবি যাচ্ছে পাঞ্জাবি ধরলো। আচ্ছা এটা ইয়ার স্যার, 3 পিস ধরেন স্যার। থ্রি পিস একটা জিনিস হলো। পাঞ্জাবি আর শাড়ি, হ্যাঁ, বেস্ট হ্যাঁ, জি কম্বিনেশন। জি জি। ধরেন আপনারা একটা কম্বো সেট বিক্রি করতেছেন, যে ইমেজের মধ্যে কাপল পাঞ্জাবি আর সেট, শাড়ি হ্যাঁ আছে। স্যার, কাপল সেট। হ্যাঁ, ওই তো। আচ্ছা, কয়দিন পর টিকটকে ভিডিও বানাতে দিবেন আমাদের, বুঝতেছি যা। আচ্ছা, এখন আমার নাম সেট। এখন আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে যে আমার এই ক্যাটাগরিজটা, মানে অডিয়েন্সের ক্যাটাগরিজ বা আমাদের এই অ্যাড এর ক্যাটাগরিজটা কিভাবে রান আপ হবে। লাইক এখানে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস বা হচ্ছে যে এমপ্লয়মেন্ট বা হাউজিং, এখানে প্রতিটা বিষয় লেখা আছে, হ্যাঁ, যে অ্যাডস ফর ক্রেডিট কার্ড বা লং টার্ম ফাইন্যান্সিয়াল কারেন্ট, অথবা সেভিং অ্যাকাউন্টস, ইনভেস্টমেন্ট সার্ভিস, এই ধরনের যে সার্ভিস রিলেটেড ফিল্ড আছে, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট সার্ভিস রিলেটেড, সেগুলো ধরেন যে আপনার এইটাতে টিক চিহ্ন দিয়ে রান আপ করতে হবে। বা হচ্ছে যে অ্যাডস ফর জব অফার, ইন্টার্নশিপ, এই ধরনের যদি আপনার থাকে যে একটা অফার দিচ্ছেন আপনি, সেই টাইপের। হাউজিং টাইপের যদি কিছু মানে থাকে না, হোম ইমপ্লিমেন্টেড টাইপের কিছু, এই ধরনের কিছু আইডিয়া বা আর্কিটেকচার টাইপের সলিউশন, বা হচ্ছে যে প্রোডাক্ট ভ্যালু, এগুলো যদি দিতে চান, তাহলে সেটা চুজ করে দিতে পারেন। অথবা আপনি সোশ্যাল ইস্যু বা ইলেকশন পলিটিক্স বা এই ধরনের নিয়ে যদি কনফিগারেশন নিয়ে অ্যাড রান করতে চান, তাহলে সেটাও করতে পারবেন। এখন আমার কথা হচ্ছে যে প্রথম দিকে এটা না এপ্লাই করা দরকার। যদি আপনি এটা এপ্লাই করেন, তাহলে আপনার অডিয়েন্সটা কিন্তু একটু ন্যারো হয়ে যাবে। হ্যাঁ? এটা ছাড়া যদি নেক্সট বাটনে ক্লিক করার পর যায়, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আপনার অ্যাড অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে, অনেক সময় আছে না যে ধরেন আমার যে মেটা অ্যাকাউন্ট, সেটা আমার এই অ্যালগরিদমটা বুঝে গেছে যে আমি আমার কিসের ডিপেন্ডস করে মার্কেটিংটা করি। তখন কিন্তু সে আমাকে এটাকে আ মানে বলবে না যে তুমি এখানে ফিল আপ করেই যেতে হবে। হ্যাঁ? এই রিকোয়ারমেন্ট টা কিন্তু থাকবে না। কিন্তু যখন আ আপনি আ আপনার এড সেটটাকে বুঝিয়ে দিচ্ছেন, প্রতিবার ২-৩ টা এড রান করে ফেলছেন বা ৪-৫ টা এড রান করে ফেলছেন একটা অ্যাকাউন্ট থেকে, তখন ওই অ্যালগরিদমটা বুঝে গেছে। তখন আপনাকে এই বিষয় নিয়ে ফোর্স আপ করবে না যে তুমি এই বিষয়গুলো ফিল আপ করো। হ্যাঁ? সো ধরেন আমার পেজটা কোন পেজ দিয়ে যাবে সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে ডেস্টিনেশন টা কি হবে? মানে এই যে লিড গুলো আসবে, এই লিড গুলো কোথায় আসবে? আমি চাইলে আমার মেসেঞ্জারে আনতে পারি, আমি চাইলে আমার ইনস্টাগ্রামে আনতে পারি, আমি চাইলে হোয়াটসঅ্যাপে আনতে পারি। হোয়াটসঅ্যাপ এর এটা এরর কেন? হোয়াটসঅ্যাপ টা কানেক্টেড না। কানেক্টেড, কিন্তু হচ্ছে যে হোয়াটসঅ্যাপ টা আপনার বিজনেস সুইটস এ রাখতে হবে। কি সুইটস? বিজনেস সুইটস। মানে আমাদের হোয়াটসঅ্যাপ টা অ্যাপ যেটা, ওইটারও ২ টা কনফিগারেশন আছে। একটা হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ, আরেকটা হচ্ছে নরমাল কনফিগারেশন এর অ্যাপ। মানে আমরা যেটা ইউজ করি। আর যেটা বিজনেস, ওটা হচ্ছে যে আপনার মেটার সাথে কানেক্টেড। সো ওইটা যদি হয়, তাহলে আপনি এখানে এড করতে পারবেন। আর না হলে মেসেঞ্জারেও দিতে পারেন। তো আমি দিলাম হচ্ছে Instagram অ্যান্ড হচ্ছে যে Messenger। Instagram টা আমি তুলে নেই। কারণ ধরে নেন যে Instagram এ ক্লায়েন্ট বলছে যে সে বেশি একটা অ্যাক্টিভ না। আপনি সব লিড গুলো Messenger এ আনেন। আমি এক জায়গায় দেখতে চাই। তো ওখানে আনলাম। বা হচ্ছে যে আপনি যদি অটোমেটিক ডেস্টিনেশন দিয়ে দেন, তাহলে পিপলস এর যে আ মানে একটা চাহিদা থাকে যে না সে কোথায় যাবে? নিচে তো বুক নাও থাকে লিখা, আবার উপরে ক্যাপশনে নাম্বার থাকে, নাম্বারে ডিরেক্ট ফোনও করতে পারে। সো এটা ওদের উপর ছেড়ে দিচ্ছেন, এরকম একটা বিষয় যে আপনার এখানে ক্রাইটেরিয়া আছে, আপনি চাইলে আমাদের মেসেঞ্জারেও আসতে পারেন, আপনি চাইলে ডিরেক্ট আমাদেরকে কলও করতে পারেন, আপনি চাইলে আমাদেরকে রিচও করতে পারেন ডিফারেন্ট ওয়েতে। ঐরকম ভাবে সাজায় দিলেন। তো এটা হচ্ছে যে আপনার ডেসক্রিপশনটা।
তারপর হচ্ছে যে আপনার অ্যাডসেট এর বাজেট। অ্যাডসেট এর বাজেট প্রতিদিন কিভাবে যাবে সেই অনুযায়ী আপনাকে বাজেটটা দিতে হবে। যেমন আমি যদি আ ধরেন আইডিয়া অনুযায়ী সবথেকে কম $10 ধরলাম। এখন এই $10 টা আমার একটা অ্যাড রান এ যে যাবে, প্রতিদিন যদি আমি দেই তাহলে মানে প্রতিদিন যদি $1 করে দেই তাহলে ১০ দিনে $10। এটা একটা। আর প্রতিদিন যদি আমি $2 করে দেই তাহলে ৫ দিনে $10 কভার আপ। কোনটা বেটার এটা কি বলতে পারবেন কেউ? এনিওয়ান? স্যার বলতে প্রথমটা পারলাম না। আচ্ছা। একটা বিষয় দেখেন, আপনি আ একদিনে $1 ইউজ করতেছেন। আর আরেকটা সেগমেন্টে একদিনে $2 ইউজ করতেছেন। তার মানে $2 যেটা ইউজ করতেছেন সেটার পারফরম্যান্স ১ম অনুযায়ী একটু বেশি আসবে। জি এটা স্যার। স্বাভাবিক। আর যদি আমি ১০ দিন চালাই, ১ম আমার এড অ্যাকাউন্ট হিসেবে সেটা অ্যালগরিদম বুঝতে একটু বেশি সময় নেবে। আমি চাইলে কাঙ্ক্ষিত রেজাল্ট নাও পাইতে পারি। সো এখানে আমি বলব যে প্রেফারেবল হচ্ছে যে $2 করে ৫ দিন $10 কভার আপ। তাহলে স্যার সে আমার ২ টা প্রতিদিন প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। একটু স্যার ১ম তাড়াতাড়ি বলবেন। প্রশ্ন হচ্ছে যে, এই যে হচ্ছে যে এই যে অ্যামাউন্টটা দেয়া থাকে, এইটা কি একদম একেকটা প্রোডাক্ট এর জন্য একেক রকম নাকি মানে সব একই? মানে সব একইভাবে এই অ্যামাউন্টটা হ্যাঁ, এই এটা অ্যামাউন্টটা এড এর জন্য। যে আমি এখানে ডেইলি বাজেট দিলাম না? মানে প্রতিদিন আমার কত করে কাটবে? এখানে যদি আমি প্রতিদিন $2 করে দেই, তাহলে আমার ৫ দিনে কত কাটবে? $10। $10 হ্যাঁ। এখন $2 বাংলাদেশী টাকায় কত? ১২০ না করে না এখন কত ডলারের দাম? ৳২৪৪ 260 টাকা। ৳১০ হ্যাঁ, হ্যাঁ। ২৪৪ প্রতিদিন যাবে। মানে আচ্ছা, প্রতিদিন $2। আচ্ছা, এখন এটাকে আমি শিডিউল করে দিব, একটা এন্ডিং ডেট দিয়ে দিব। ওইটা দিব ৫ দিন পর। আচ্ছা। এখন বুঝছেন? হ্যাঁ, জি স্যার স্যার। তাহলে প্রতিদিন আমার হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমি যে এই যে আপনি যে বললেন যে হচ্ছে ওই কি বলে যেন মানে আমি বুঝাইতে পারতেছি না। স্যার ৫ দিনে আমার কি এটা মানে ফিক্স করা থাকবে যে ৫ দিনে অ্যাড যাবে নাকি ১০ দিনে অ্যাড যাবে? মানে হ্যাঁ, কয়দিন? এটা ক্লায়েন্ট হয়তো বলে দিবে। না হলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার বুঝতে হবে যে এটা কতদিনে আমি চালাবো। আচ্ছা, লাইক এখানে তো আমি নিজেই বুঝতেছি ক্লায়েন্ট আমাকে $10 দিছে, সে রেসপন্স চাচ্ছে। হ্যাঁ, এখন যদি তাকে রেসপন্স আমি এভাবে দেই যে $10 ১০ দিন আমি রান করি তাহলে তো রেসপন্স আসতে, আসতে অনেক দেরি। হ্যাঁ। আর যদি আবার সেটা নাও আসতে পারে। ৫ দিনে যদি আমি ভাগ করে দিই তাহলে আমার দ্রুত রেসপন্স পাবো, তাই তো? হ্যাঁ, কারণ একদিনে আমার হ্যাঁ, দ্বিগুণ ডলার যাচ্ছে। আচ্ছা। ওকে। তাহলে ডলার আর সময় ক্লায়েন্ট নির্ধারণ করে দিবে, তাই তো? দিতেও পারে। আচ্ছা। না দিলে আমার ওকে। নিজের বুদ্ধিতে করতে হবে। হ্যাঁ। ও সো এখন যদি তাহলে আমি স্যার এই আজকে হ্যাঁ, পরেরটাই বেটার। মানে বুঝলেন? $2 করে ৫ দিন। এইটাই বেটার তাহলে। হ্যাঁ, এটা তো এখন বেটার কারণ আমার রিকোয়ারমেন্ট হচ্ছে $10। এটা আবার $10। ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে যে সে কত ডলারে অ্যাড রান করবে। হ্যাঁ, এটার আরেকটা আ একটু অ্যাডভান্স সেগমেন্ট আছে। এটা আমি আজকে হচ্ছে ৯:৩০ থেকে অলরেডি আরেকটা ক্লাস আপনাদেরই পরের সেগমেন্টের ক্লাস। তো আমি বেশি একটা লং করতে যাচ্ছি না। একটু শর্ট করি, হ্যাঁ? যে এখানে ২ তারিখে মানে আজকের ডেটটা দেওয়া। টাইম দেওয়া হচ্ছে এটা। আমাদের এই ঢাকা, হ্যাঁ? এই অনুযায়ী টাইমটা দেওয়া। আর এখানে একটা এন্ডিং ডেট দিব আমি। সেই ডেটটা কিভাবে হবে যদি ৫ দিনের যেহেতু আমার অ্যাড রান, তাহলে ২ তারিখ থেকে ৫ দিন পর কত তারিখ আসে? ৭ তারিখ। ওই ৭ তারিখটা এখানে বসানোর পর ওই টাইমিংটা আমি দিয়ে দিব। দেওয়ার পরে আমি চাইলে এখানে বাজেটটাকে শিডিউল করতে পারবো। কিন্তু আমার অডিয়েন্সটাকে ন্যারো করার কোনো দরকার নাই। হ্যাঁ? আপনি শুধুমাত্র এখানে দেখবেন এই যে টার্গেটেড লোকেশন যদি আপনার থাকে তাইলে এখানে দিবেন যে আপনি ধরেন যে বাংলাদেশের ছাড়াও আপনি আরো অনেক কিছু এড করতে চাচ্ছেন। এই লোকেশন গুলো সার্চ করবেন। সার্চ করে ইনক্লুড করবেন। আবার আপনি চাচ্ছেন যে এইজ আপনি ডিফারেন্ট ওয়েতে দিবেন। আবার চাচ্ছেন আপনি জেন্ডার দিবেন যে না এখানে শুধু এই এডটা শুধু ফিমেল দেখবে, এই এডটা শুধু মেল দেখবে। হ্যাঁ? বা কাস্টম অডিয়েন্স ও দিতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে একটা বিষয় থিংক করেন যে যদি এটা অ্যাওয়ারনেস হয়, আর এটা চাচ্ছি আমি কি এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানেটা কি? যে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবে। তাহলে এইখানে আপনার অডিয়েন্সটা ন্যারো করার প্রয়োজন নেই। যদি অডিয়েন্সটা ন্যারো করে দেন তাহলে কিন্তু রেসপন্সটাও খুব কম আসতে পারে। এটা কিন্তু বলা যায় না এটা সিউর। কারণ আপনাকে যখন ১ম টাস্কটা দিবে, হ্যাঁ? ১ম টাস্কটা যখন দিবে অ্যাড রান এর
তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে রেসপন্সটা কিরকম আসবে। এমনও আছে যে ধরেন ক্লায়েন্ট আপনাকে $20 দিছে আর দিয়ে বলছে তুমি ১ম একটা অ্যাড রান করো। তো ওই ১ম অ্যাড রানে তোমার রেসপন্সটা আমি বুঝবো। তো তখন আমরা কি করি যে এটা বলি না ক্লায়েন্টকে অনেক সময় অথবা আমরা বলেও করি যে $20 এর থেকে আমরা $5 এর এরকম একটা অ্যাড রান করি। ছোট্ট একটা সিম্পল টেস্ট অ্যাড রান। মানে এটা একটা এক্সাম্পল দিচ্ছি। যদি $20 হয় তার মধ্যে থেকে $5 এর একটা টেস্ট রান করি। করে দেখি ওদের অডিয়েন্স গুলো কিরকম আসে। যে এই ১ম অ্যাড রানের পর এই রিপোর্ট গুলো নিবেন যে আপনার এই অ্যাডটা কতজন অডিয়েন্স এর মধ্যে গেছে এবং ভালো খাইছে। আবার কতজন জেন্ডার বা কি, কি কোয়ালিটির জেন্ডার এর মধ্যে গেছে লাইক মেন আর ওমেন এর মধ্যে কোনটার মধ্যে বেশি চলছে বা ভালো ইন্টারেস্ট বা ইমপ্রেশন আপনার আসছে বা এনগেজমেন্ট আসছে। আর তার উপরে ডিপেন্ড করে আপনি হচ্ছে যে পরবর্তী যে $15 যেটা থাকে আমার ওটা আমি সেগমেন্ট করে অ্যাড সেট সাজিয়ে দিয়ে দিই। তাহলে আমার টেস্টিং ও হয়ে গেল। ভালো একটা রেসপন্স ও চলে আসলো। বুঝতে পারলেন? জি স্যার। ওকে। তাহলে আজকে এ পর্যন্ত একটু রাখি। জি কারণ স্যার, আমার ঠিক ওই আছে। ক্লাসটা শুরু করতে হবে। যদি কিছু মনে না করেন আপনারা। স্যার ঠিক আছে। আমরা বেশি নিলে আবার ভুলে যাব। হ্যাঁ। সো আপনারা জাস্ট এতটুকু মনে রাখেন যে অডিয়েন্স যদি আমরা ন্যারো করি, তাইলে কিছু ক্ষেত্রে আমরা ন্যারো করতে হবে। এটা মাস্ট বি। যেগুলো আপনার একটু ব্র্যান্ড টাইপের কিছু কনটেন্ট গুলো থাকবে সেগুলোকে ন্যারো করতে হবে। কারণ এই জিনিসগুলো সবার জন্য না। জি স্যার। হ্যাঁ? আবার যদি এরকম হয় লাইক আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যাওয়ার আগে যে ধরেন একটা প্রোডাক্ট সেটার দাম হচ্ছে ৳৭,০০০। সেটা কিন্তু সবাই কিনবে না। আচ্ছা। ওই অনুযায়ী কিন্তু আপনার একটা অডিয়েন্স সেগমেন্ট কাজ করতে হবে। আবার ওই প্রোডাক্টটা ইউজ কারা করে সবথেকে বেশি? ওইটা কোন এইজ এর মধ্যে পড়ে এবং কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে জেন্ডার। এগুলো নিয়েও ঘাটাঘাটি করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। ওকে। তাহলে আপনারা একটু এই অ্যাড সেটের এই বিষয়গুলো তো মাথায় রাখবেনই। প্লাস হচ্ছে যে ডিজাইনের যে কনসেপ্টটা বললাম ওটাও একটু মাথায় রেখেন। হ্যাঁ, ডিজাইন কনসেপ্টটা একটু ক্লিয়ার করেন আপনারা, হ্যাঁ? হোমওয়ার্ক, হোমওয়ার্ক ডিজাইন। কি ডিজাইন করব স্যার? প্রোডাক্ট নাকি নিজেদের প্রোফাইল? নিজেদের প্রোফাইল, প্রোডাক্ট ও আচ্ছা, ওকে, ঠিক ঠিক আছে। আছে। আর প্রান্ত স্যার আপনার কোনো প্রশ্ন বা আর কিছু জানতে চাচ্ছেন? না স্যার, আমি তো তার হুম। লাইক ভাইয়ের মাথা অনেক ভালো। সব সহজে বুঝে যায়। আমার মতো এত খারাপ স্টুডেন্ট না। না ইনশাআল্লাহ এটা সবারই হয়ে যাবে। আশা করি। মানে এখানে জাস্ট আপনারা লেগে থাকলেই আর কোনো প্রবলেম হবে না।